স্বাগত এখন জনপদে, সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। ঢাকা আখাউড়া লং মার্চে বিএনপির ৩ সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি। রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। পদ্মা সেতু চালুর পর বরিশালে বাসের সংখ্যা ৩ গুণ বাড়লেও বাড়েনি নথুল্লাবাদ বাস টার্মিনালের পরিধি। সংস্কার না হওয়ায় পার্কিংয়ে ভোগান্তি চালকদের। এখন জনপদে এ নিয়ে থাকছে প্রতিবেদন। তবে শুরুতেই ঢাকা আখাউড়া লং মার্চ প্রসঙ্গ। আগরতলা অভিমুখে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। এর ঘোষণা দিয়েছিল সেদিনই তারা বলেছিলেন যে এ ভারতের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না এবং ভারতে বসে শেখ হাসিনা যেই বার্তা দিচ্ছে, বিদ্বেষমূলক যে মুঠোফোনে যে কথা বলছেন সেটিকেও তারা পছন্দ করছেন না। আমরা এই মুহূর্তে ভুলতার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফুলতা ফ্লাইওভারে উঠে গেছে এবং দেখতেই পাচ্ছেন বহর আমাদের সাথে রয়েছে। আমরা একেবারে অগ্রভাগে রয়েছি এবং এই অগ্রভাগের একেবারে শেষ প্রান্ত এখন পর্যন্ত ঢাকা ছাড়তে পারেনি। অর্থাৎ এত বড় একটি লং মার্চে গাড়ি বহর, সেটি বুঝতেই পারছেন যে আজকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই জন্যই এই মার্চটি করা হচ্ছে, যে তাদের যে আগ্রাসন সেটি যাতে তারা নানাভাবে, আমরা যদি দেখছি তাদের গণমাধ্যমগুলো সংখ্যালঘুদের উপর হামলার যেই কথা বলছে এবং নানা সময় দাবি করছে, তারা পুরনো এবং তাদের নিজেদের দেশেরই হামলার ভিডিও বাংলাদেশ বলে চালিয়ে দেওয়ার ফ্যাক্ট চেকার যারা রয়েছে এবং যারা রিউমার স্ক্যানার পক্ষ থেকেও আমরা দেখেছি এই যে তারা কি পরিমাণ রিউমার অর্থাৎ তারা যে অপপ্রচার সেটি চালাচ্ছে, অর্থাৎ সেটি গণ অভ্যুত্থানের আগে যে ছিল না তেমনটি না। গত 15-17 বছরও তারা নানাভাবে চেষ্টা করেছে বাংলাদেশের মধ্যে যে মানুষের নিজেদের মধ্যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটি ঐক্য যে বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করেছিল। নানা সময় তারা ব্যর্থ হলেও বেশিরভাগ সময় তারা সফল হয়েছে এবং তারা নানা সময় মুক্তিকামী মানুষকে, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে নানা ট্যাগ দিয়ে সেটিকে তারা দমিয়ে রাখারও চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যায়ে যখন গণ অভ্যুত্থান হয় সেটি বলা হচ্ছে তাদের পছন্দের যিনি রয়েছেন এবং যে নতজানু নীতির কারণে বাংলাদেশকে তারা শোষণ করেছিল নানাভাবে, তাদের যে একটি অবস্থান সেখান থেকে আমরা যেটি দেখেছি ভারতীয় মিডিয়াগুলো তারপরে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে এবং তারা সে সময় থেকে কোনো স্পষ্ট তো কোনো প্রমাণ বাংলাদেশে কোনো হামলা হচ্ছে মানুষের উপর, তারা যে সকল অভিযোগের কথা বলেছিল যে সকল অভিযোগ দিয়ে তারা টিভি রিপোর্ট করছে কিংবা লাইভ করছে সেটি আসলে কোনোটাই সত্য নয় বলে দাবি করছেন এদেশের আপামর জনগণ, যেখানে ছাত্র শিক্ষক থেকে শুরু করে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সকলেই একই দাবি করছে যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। তবে ভারতীয় মিডিয়া যেটি প্রচার করছে সেটির বিষয়ে দিল্লিকে ইতিমধ্যে ঢাকা জানিয়েছে। এখন দেখার বিষয় দিল্লি কি ব্যবস্থা নেন। এবং আজকের এই যে লং মার্চটি রয়েছে, এই লং মার্চটি আখাউড়া যে সীমান্ত এলাকা রয়েছে, আখাউড়ার
যে স্থানটি রয়েছে সেখানেই তাদের যে সবশেষ যে কর্মসূচি সেটি পালিত হবে। এর আগে তারা জনসভা করবে এবং সেই জনসভাটি হবে সংক্ষিপ্ত সময়ের জন্য। এবং বলে রাখি যে আখাউড়া যাওয়ার আগে 2 কিলোমিটার পথ জুড়ে তারা একটি বলা যায় পদযাত্রা করবে, যেটি পায়ে হেঁটে তাদের এই পদযাত্রায় অংশ নেবে ঢাকা থেকে যেসব যারা যাচ্ছে, ছাত্র জনতা যারা যাচ্ছে এবং বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে যেহেতু তাদেরই এই অনুষ্ঠানটি রয়েছে। সেখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এবং আজকের আমরা এই মুহূর্তে 2500-এ রয়েছি। নারায়ণগঞ্জের 2500 এলাকায় গাড়ি বহরের যে অগ্রভাগ সেটি এই মুহূর্তে রয়েছে এবং সেটি বলা হচ্ছে যে এখানে যে তাদের যে সংক্ষিপ্ত সমাবেশ সেটি শেষ হয়েছে সকালেই 9টার আগে, 9টার কিছু পরে। 9টার কিছু পরে তারা আবার রওনা দিয়েছে এই লং মার্চের উদ্দেশ্যে। এবং আমরা যেটি দেখছি যে সমাপনী যে স্থান রয়েছে সেখানে আখাউড়া যে তাদের সমাপনী যে সমাবেশ সেটি হবে, পথে একটি সমাবেশ হবে ভৈরব মোড়ে, যেখানে স্বেচ্ছাসেবক দল সভাপতি SM জিলানী ও যুবদল সভাপতি মোনায় মোল্লা উপস্থিত থাকবে। আমরা এখন এখানে 2500 যেখানে আছে 2500 উপজেলা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দল এখানে রাস্তার 2 ধারে দাঁড়িয়ে তারা এখানে মিছিল এবং প্ল্যাকার্ড দেখিয়ে, ব্যানার দেখিয়ে তারা এই লং মার্চকে সফল করার যে বার্তা সেটি দিচ্ছেন এবং বলছেন যে ভারতীয় কোনো আগ্রাসন তারা মেনে নেবেন না। এবং প্ল্যাকার্ড নিয়ে তারা ঢাকা আখাউড়া লং মার্চের খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। নয়াপল্টন থেকে শুরু হওয়া লং মার্চটি নরসিংদী হয়ে যাত্রা করেছে আখাউড়ার দিকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর মাধবদী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম ও আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়। প্রথমেই যেতে চাই নরসিংদীতে সহকর্মী রাকিবের কাছে। রাকিব, আপনার কাছে জানতে চাই, এই যে লং মার্চে যোগ দিতে আসলে স্থানীয় নেতা কর্মীদের প্রস্তুতি সম্পর্কে জানাবেন, মানে প্রস্তুতি আসলে কেমন দেখতে পাচ্ছেন সেখানকার? জি, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকাকে অবমাননার প্রতিবাদে আজকে ঢাকা থেকে আখাউড়া অভিমুখে যে লং মার্চ, যেটি নরসিংদী ইতিমধ্যে অতিক্রম করছে। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায়। মিনিট 5 আগেই আসলে লং মার্চের যে গাড়ি বহর সেটি আসলে মাধবদী বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করেছে। তো এই লং মার্চকে ঘিরে কিন্তু নরসিংদীর যেসব নেতাকর্মী রয়েছে, বিশেষ করে স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের যেসব নেতাকর্মী রয়েছে সকলেই কিন্তু বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে প্রচণ্ড শীত এবং কুয়াশাকে উপেক্ষা করে কিন্তু মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এই লং মার্চে আসলে নরসিংদীর 6টি পয়েন্টে যাত্রা বিরতি বা 6টি পয়েন্টের নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় নেতারা সাক্ষাৎ করছেন। অর্থাৎ 6টি পয়েন্ট থেকে নরসিংদীর নেতাকর্মীরা লং মার্চের উদ্দেশ্যে যুক্ত হচ্ছেন। শুরুতে মাধবদী বাসস্ট্যান্ড অতিক্রম করেছেন, তার পরবর্তীতে নেতাকর্মীরা রয়েছে পাঁচদুনা মোড়ে, তারপর নরসিংদী জেলখানার মোড়ে, ইটাখলা মোড় এবং মরজাল বাসস্ট্যান্ড হয়ে সবশেষ বারৈচা বাসস্ট্যান্ড এলাকা হয়ে তারা আসলে এই লং মার্চ নিয়ে আখাউড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আমরা ঠিক পেছন দিয়ে আসলে এখনও লং মার্চের গাড়ি বহরের 2-1টি গাড়ি যাচ্ছে। তো নেতাকর্মীদের মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস কাজ করছে। বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে ভারতীয় যে আগ্রাসন, 15 বছরেরও অধিক সময় ধরে ভারতের যে দাসত্ব করছে সাধারণ মানুষ, সেটি থেকে আসলে তারা মুক্তি পেতে চান। নরসিংদীর বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা জড়ো হয়েছেন তারা আরও বলছিলেন যে
ভূখণ্ড কিংবা মানচিত্রের প্রশ্নে আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভারত যদি আসলে ব্যতিক্রম কোনো কিছু করে সীমান্ত সহ অন্যান্য জায়গায়, সেক্ষেত্রে আসলে তারা সোচ্চার প্রতিবাদ করবে। লং মার্চের নেতাকর্মীরা এমনটাই আমাকে জানিয়েছেন এবং নরসিংদীর যেসব নেতাকর্মী রয়েছেন তারা আসলে নরসিংদীর এই 6টি পয়েন্ট থেকে আসলে এই যোগ দিবেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে লং মার্চের সবশেষ। এবার যেতে চাই সহকর্মী সঞ্চয়ের কাছে। সঞ্চয়, আপনার কাছে জানতে চাই, এই যে সকাল থেকে নয়াপল্টন থেকে কিন্তু বিএনপির যে লং মার্চের কর্মসূচি শুরু হয়েছে সেটি কিন্তু গিয়ে আখাউড়ায় গিয়ে শেষ হবে সমাবেশটি। তো সেক্ষেত্রে এখানে আসলে কেমন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বা নিরাপত্তা ব্যবস্থার জোরদার কতটুকু সে সম্পর্কে জানাবেন। রাত্রি এখানকার প্রস্তুতি বলতে আসলে এখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনটাতে কিন্তু এই যে বিকেল ৩টা নাগাদ যেখানে একটি সমাবেশ হবে লং মার্চ শেষ করার পরে, সেই সমাবেশের জন্য কিন্তু এখন মঞ্চ প্রস্তুতির কাজ চলছে এবং আমরা কিছুক্ষণ পরপর কিন্তু দেখছি আসলে স্থানীয় যে বিএনপি নেতাকর্মীরা আছে, এছাড়া যে কেন্দ্রীয় থেকে কিন্তু কয়েকজন নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারা কিন্তু কিছুক্ষণ পরপরই এই মাঠ, এই জাখর স্থল বন্দরের যে ট্রাকের এই মাঠটিতে কিন্তু তারা আসলে একটু পরপর এসে তারা ঘুরছেন এবং তারা এই যে তাদের যে প্রস্তুতির যে কার্যক্রম সেটি কিন্তু তারা কিন্তু তদারকি করছেন এবং তারা বলছেন যে আজকে কিন্তু এখানে অন্তত ৫০ থেকে ৬০,০০০ মানুষের কিন্তু সমাগম হবে এবং তারা বলছেন যে মূলত এই যে এই লং মার্চ কর্মসূচি দিয়ে কিন্তু তারা আসলে ভারতকে একটি বার্তা দিতে চাচ্ছে, সেটি হচ্ছে যে আসলে তারা কোনো প্রভুত্ব মানবে না, তারা মূলত যে বন্ধুত্বের বার্তা সেটি কিন্তু ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজকে এই লং মার্চ কর্মসূচি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রাত্রে আপনি যেটি জানতে চেয়েছেন যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা, সেটি নিয়ে আমরা কথা বলেছিলাম আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে এই যে সীমান্ত এলাকার সুরক্ষার জন্য কিন্তু এখানে প্রায় ৪ প্লাটুনের মতো বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রায় ১০০-রও বেশি পুলিশ সদস্য কিন্তু মোতায়েন থাকবে এই সীমান্ত এলাকা এবং যে আশপাশের যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু দায়িত্ব পালন করবেন। এছাড়া কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু আজকে এই যে স্থলবন্দর এলাকাতে কিন্তু দায়িত্ব পালন করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো রাত্রে আসলে বলা যেতে পারে যে সব মিলিয়ে কিন্তু এখানে আরেকটা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তৈরি করা হয়েছে। আসলে কোনো ধরনের যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আসলে কঠোর থাকবেন বলে আমরা এখানে তথ্য পেয়েছি। আমরা কথা বলেছিলাম এই আখাউড়া স্থলবন্দরের যিনি সহকারী পরিচালক আছেন মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে এই লং মার্চকে ঘিরে কিন্তু এখানকার যে আমদানি রপ্তানি যে কার্যক্রমটি আছে সেটি কিন্তু একেবারে স্বাভাবিক আছে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ২৫ ট্রাকের মতো কিন্তু মাছ, রড সহ বিভিন্ন ধরনের পণ্য কিন্তু ভারতে রপ্তানি হয়েছে। অর্থাৎ এই লং মার্চকে ঘিরে কিন্তু সব ধরনের এখানকার পরিস্থিতি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে এবং আমদানি রপ্তানি কিন্তু স্বাভাবিক রয়েছে। তো রাত্রে আমার কাছে এই ছিল এই যে এখান থেকে এখানকার যে লং মার্চ ঘিরে যে সমাবেশ হবে সেখানকার সবশেষ প্রস্তুতির সব খবর। সকাল থেকে শুরু হয়েছে বিএনপির লং মার্চ কর্মসূচি। নয়াপল্টন থেকে শুরু হওয়া লং মার্চটি নরসিংদী হয়ে যাত্রা করেছে আখাউড়ার দিকে। সে খবরই জানাচ্ছিলেন আসলে আমাদের সহকর্মীরা। দিন দিন কমছে তাপমাত্রার পারদ, পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশার সাথে হিমেল হাওয়া কাবু করছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের। মেহেরপুরে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে শ্রমজীবীরা। এদিকে শীতের কারণে বেড়েছে জ্বর, ঠান্ডা, কাশি সহ ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। পঞ্চগড়ে প্রতিদিন সন্ধ্যার পর থেকে বাড়ছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমলেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে অধিকাংশ যানবাহন। এতে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে মহাসড়ক ব্যবহারকারীদের। এছাড়া শীতের তীব্রতা বেড়েছে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ৮.৫ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার রাত 11:30টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ফলে অস্পষ্ট হয়ে যায় নদীর মধ্যে থাকা চ্যানেলের মার্কিং পয়েন্ট। এতে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে রাত 12:40 থেকে ও আরিচা কাজিরহাট নৌপথে রাত 12:30টার দিকে বন্ধ করা হয় ফেরি চলাচল। ফেনীতে শীতের প্রকোপ বাড়ায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগ। হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে শয্যার দ্বিগুণ রোগী। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম। ঠান্ডাজনিত কি রোগে আক্রান্তের হার আসলে কেমন দেখছেন? চিকিৎসা পেতে ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন। গত এক সপ্তাহ যাবৎ ফেনীতে যে তাপমাত্রা কমছে, যার ফলশ্রুতিতে কিন্তু শীত বাড়ছে। শীত বাড়ার
সাথে সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাচ্চা এবং বিভিন্ন বয়সের মানুষদের মধ্যে ঠান্ডা জনিত যেসব রোগ, জ্বর, সর্দি, কাশি এবং অন্যান্য যে রোগগুলো সেগুলো বাড়ছে। আমরা দেখেছি যে সরকারি যেসব হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালের শয্যারও দ্বিগুণ রোগী কিন্তু ভর্তি রয়েছে। আজকে আমরা এসেছি ফেনী 250 শয্যার জেনারেল হাসপাতালটিতে। এই হাসপাতালটিতে 250টি শয্যা থাকলেও এখানে কিন্তু আজকে 525 জনের বেশি কিন্তু রোগী রয়েছে। আমরা দেখেছি যে ডায়রিয়া ওয়ার্ডে যে 21 শয্যা সেখানে 25 জনের মতো রোগী রয়েছে। এছাড়াও মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ড সহ অন্যান্য যেসব ওয়ার্ড সেখানেও দেখেছি যে রোগীদের আধিক্য রয়েছে। এছাড়াও ফেনী সদর ছাড়াও যে ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী উপজেলায় যেসব স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে আমরা খবর নিয়েছি। সেখানেও প্রত্যেকটি হাসপাতালে কিন্তু যেসব হাসপাতালে 50 শয্যা রয়েছে সেসব হাসপাতালে 110 থেকে 120 জন এবং 150 জন, কিছু কিছু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 200 জন রোগী রয়েছে। আমরা কথা বলেছি রোগীদের সাথে, রোগীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে হাসপাতালে এসে যে সেবাটি তারা পাওয়ার কথা সেই সেবাটি তারা পাচ্ছেন না। সারাদিনে একবার ডাক্তারের দেখা পেলেও কোনো দিন ঠিক মতো ডাক্তারও আসছেন না। অপরদিকে জেনারেল হাসপাতালের আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের যে স্বল্প জনবল রয়েছে সেই স্বল্প জনবল দিয়ে তারা কিন্তু চেষ্টা করছেন রোগীদের সেবা দিতে। জনবলের তাদের মধ্যে সংকট রয়েছে। এই ছিল জেনারেল হাসপাতাল থেকে আমাদের কাছে আছে ঠান্ডা দিনতে ফেনীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সেখানকার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান টালিম। পদ্মা সেতু চালুর পর বরিশাল থেকে রাজধানী যাতায়াতকারী বাসের সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। তবে সে তুলনায় বাড়েনি নথুল্লাবাদ বাস টার্মিনালের পরিধি, হয়নি সংস্কার। এতে টার্মিনালে বাস পার্কিংয়ে নানা সমস্যায় পড়ছেন চালকরা। অন্যদিকে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যাত্রী ওঠানামায় ভোগান্তির মাত্রাও বেড়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে আধুনিক বাস টার্মিনালের দাবি যাত্রীদের। আর ট্রাফিক বিভাগ বলছে জনবল বাড়িয়ে যানজট নিরসনে কাজ চলছে। মাহমুদ নবীর তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। দীর্ঘদিন সংস্কার না হয় বেহাল বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, খানাখন্দে হাঁটাও দায়, খসে খসে পড়ছে ছাদের পলেস্তারা। 3 একর জায়গার উপর প্রায় 38 বছর আগে নির্মাণ করা হয় এই বাস টার্মিনালটি। তখন থেকেই চলছে একই রকম ভাবে, হয়নি বড় ধরনের কোনো সংস্কার। বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, তদারকি না থাকে এবং প্রয়োজনীয় সংস্কার না করার কারণে দিন দিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে এই বাস টার্মিনালটি। এছাড়া পুরো স্ট্যান্ড জুড়ে বড় বড় খানাখন্দ থাকার কারণে বাস পার্কিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের। টার্মিনালে গাড়ি ধরে মনে করেন 200, সেইখানে গাড়ি ধরাইছে কথার কথা 1000। টার্মিনালে অনেক জায়গায় ভাঙা আছে, অনেক জায়গায় গর্ত আছে আর কি। এর জন্য টার্মিনালের ভিতরে সুন্দর মতন গাড়ি পৌঁছানো মানে পাস করতে পারে না। আগে যখন আমরা ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করতাম তখন আমাদের গাড়ির সংখ্যা শিল্পসম্মত চলতো ঢাকায়, কিন্তু এখন পদ্মা ব্রিজ হওয়ার পরে গাড়ি 3 গুণ বাড়ছে বরিশালে। টার্মিনাল আন্দাজে গাড়ি হয়ে গেছে 3 ডাবল, এতক্ষণ গাড়ি দাঁড়ানো। টার্মিনালে ছোট্ট, বড় টার্মিনালের দরকার। পদ্মা সেতুর উদ্বোধনের পর বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদে আগের চেয়ে প্রতিদিন শতাধিক বাস যাতায়াত করে, কিন্তু সে তুলনায় বাড়েনি বাস টার্মিনালের পরিধি। নিয়ম বহির্ভূতভাবে মূল সড়কে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এতে দুর্ভোগ, যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এছাড়া বেশিরভাগ সময় সড়কের উপরেই রাখা হচ্ছে যানবাহন। দ্রুতই টার্মিনালটির আধুনিকায়ন দরকার বলে মনে করেন যাত্রীরা। ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনে আইনানুগ ব্যবস্থা নেওয়া সহ নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাস এক্সপ্রেসের জন্য আমি মনে করি পর্যাপ্ত জায়গা নাই, এগুলো দরকার। যানজট লেগে থাকে শহরে, লোকাল চলতে পারে না, তারপরে আমাদের যাইতে কষ্ট হয়, তারপর অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে। বাস স্ট্যান্ড যদি এখানে জায়গা না হয় তাহলে যেখানে করা যায় সেখানে আরো সাইডে নিয়ে যাক। এগুলো আছে, এগুলো একটা সিস্টেমের ভিতরে থাকতো, বাইরের লোকাল ঢুকতে পারতো না, তখন মানুষের যাতায়াতের সুবিধা হইতো। আর বাসের সংখ্যা বাড়ার কারণে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বাস আসার কারণে এক ধরনের যানজট প্রায় সময়ই দেখা যায় এবং জনদুর্ভোগ তৈরি হয়। নতুল্লাবাদ বাস টার্মিনালটা সরিয়ে যে কেন্দ্রীয় বাস টার্মিনাল তৈরি করা আছে কাশীপুরে, সেখানে যদি এটি স্থানান্তরিত করা হয় তাহলে জনদুর্ভোগ কমবে, মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
নগর কর্তৃপক্ষ বলছে বাস টার্মিনালের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। সাময়িকভাবে সমস্যা নিরসনে ট্রাক টার্মিনালে বাস রাখার বিষয়ে আলোচনা করা হবে। পদ্মা সেতু চালুর আগে বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অভ্যন্তরীণ রুটের বাস ছিল মাত্র ৮০ থেকে ৯০টি। বর্তমানে সেই সংখ্যা প্রায় ২০০টি। এছাড়া দূরপাল্লার রুটে বাসের চলাচল বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। টার্মিনালটির আধুনিকায়ন করা হলে যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সামর্থ্য সেবিকা অর্থাৎ আমার কোনো বরাদ্দ স্পেশাল কোনো বরাদ্দ আসলে আমরা ওইটা কাজটা ধরতে পারবো। ওই জায়গাটা এখন হয়তো ডুবার মতো আছে, মাটি ভরাট করতে হবে, তারপরে ভবন করতে হবে। কাউন্টারগুলো হচ্ছে বাসের জন্যই রেডি করা আছে, তবে আমাদের মূলত এটা ট্রাক টার্মিনাল। ওখানে যদি বাসগুলো কিছু হলেও ট্রান্সফার করা যায় তাহলে আমাদের মানে অন্তত নতুল্লাবাদ জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। অমিত হাসান, এখন, বরিশাল। নওগাঁয় বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে দাম। বাধ্য হয়ে খোলা তেল কিনছেন ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে শহরের কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, বাজারে বোতলজাত তেলের সংকট দেখা দিয়েছে, এর কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা, এবং এই বোতলজাত তেলের দাম আসলে এখন কত করে বিক্রি হচ্ছে সে সম্পর্কে জানাবেন। রাত্রি গত কয়েকদিন থেকেই সারা দেশের ন্যায় নওগাঁয় ভোজ্য তেল অর্থাৎ বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। এর মধ্যে গত 2 দিন আগেও সরকার প্রতি লিটার সয়াবিন এবং পাম তেলের দাম 8 টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 175 টাকা লিটার এবং পাম তেল 157 টাকা লিটার দাম নির্ধারণ করা হয়েছে। তবে এই দাম নির্ধারণের পর নতুন করে যেসব বোতল আসলে বাজারে আসার কথা, এখন পর্যন্ত আমরা এইসব নতুন বোতল বাজারে দেখছি না। তবে হাতে গোনা পুরনো কয়েকটি বোতল 4 থেকে 5টি দোকানে আমরা দেখেছি, বিশেষ করে ডাবপট্টি, সবজি বাজার বা যেই আটাপট্টি দোকানগুলো, সেই সব দোকানগুলোতে আমরা ঘুরে দেখেছি। সেখান দোকানগুলোতে আসলে কোনো বোতলজাত সয়াবিন তেল আমরা দেখছি না। তবে 4টি দোকানে 1 লিটার এবং 2 লিটার বোতলজাত সয়াবিনের তেল পাওয়া গেছে, সেগুলো পুরনো। তবে এইসব পুরনো তেলের যে দাম মোড়কে বা গায়ে লেখা আছে, তারা আসলে এই বোতলের দাম প্রতি লিটার 8 থেকে 10 টাকা বাড়তি দামে তারা বিক্রি করছেন। তবে খোলা যেসব তেল রয়েছে, সয়াবিন তেলের দাম যদি বলে যে নওগাঁর বাজারে এখন বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল 175 টাকা লিটার, খোলা তেল বিক্রি হচ্ছে 170 টাকা লিটার এবং কেজিতে বিক্রি হচ্ছে 182 টাকা লিটার। পাম তেলের কথা যদি বলি যে 164 টাকা লিটারে বিক্রি হচ্ছে এবং কেজিতে বিক্রি হচ্ছে 170 টাকা লিটার। যেহেতু বোতলজাত সয়াবিন তেল এবং পাম তেল বাজারে রয়েছে, তবে এর বিপরীতে ক্রেতারা যারা রয়েছেন তারা আসলে বোতলজাত তেল না পাওয়ার কারণে তারা সরিষার তেল অনেকেই কিনছেন। আবার আমরা দেখেছি যে সরিষার তেলের দামও বাড়তি। সরিষার তেল লিটারে 171 টাকা এবং কেজিতে বিক্রি হচ্ছে 190 টাকা লিটার। তবে নতুন সয়াবিন তেল এখনো যেহেতু আসেনি, আসলে বাজারে পর্যাপ্ত পাওয়া যাবে। আর এই দোকানিরা রয়েছেন যেহেতু ডিলারের কাছ থেকে তারা কিনছেন, বাধ্য হয়ে তারা আসলে এই তেলের কাছ থেকে আটা, ময়দা, মশলা কিনতে হচ্ছে। তবে এই ছিল আমার কাছে এই তেলের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী। প্রথমবারের মতো নগরের খালগুলোতে সৌন্দর্য বর্ধন কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরের মহেশখালে এই কর্মসূচির উদ্বোধন করবেন মেয়র। পরবর্তীতে এই কার্যক্রম চলবে অন্যান্য খালেও। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। খালের সৌন্দর্য বর্ধন কর্মসূচির আওতায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত জানাবেন। রাত্রি এই মহেশ খালটি হচ্ছে চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় খাল, যার দৈর্ঘ্য প্রায় 13.5 কিলোমিটার এবং 8টি ওয়ার্ডের উপর দিয়ে খালটি প্রবাহিত হয়েছে এবং নগরের আগ্রাবাদ, উত্তর মধ্যম হালিশহর, গোসালডাঙ্গা সহ বিভিন্ন এলাকার বর্ষাকালে যে বৃষ্টির পানি, সেটি কিন্তু এই খাল দিয়েই প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর এবং কর্ণফুলী নদীতে পড়ে। তাই এই খালটি নগরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই খাল কিন্তু অনেক সময় নগরের বাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়, কারণ বর্ষা মৌসুমে জোয়ারের পানি উপচে পড়ে লোকালয়ে তলিয়ে যায়। তো
তো এর মধ্যেই বেশ গত দীর্ঘ সময় ধরে কিন্তু সিটি কর্পোরেশন এই খাল খননের কাজ করে আসছে এবং সাম্প্রতিক সময় সিটি কর্পোরেশন খালগুলো যেন দখল এড়াতে এবং নগরবাসীর বিনোদনের জন্য বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধন কর্মসূচি হাতে নেয়। এরই অংশ হিসাবে প্রথমবারের মতো এই খালের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ, ফুটপাত এবং ডেক নির্মাণ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন যদিও এই খালে পানি কম এবং কোনো কোনো অংশে কিন্তু খালের প্রশস্ততা অনেকটা কম, তো এই খালটি যেন আসলে পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, পাশাপাশি যেন দখল না হয় সেই দিকটিতেই এখন বর্তমানে সিটি কর্পোরেশন নজর দিচ্ছে। পাশাপাশি আসলে নগরবাসীর যে বিনোদনের অভাব এবং যেহেতু এটি 8টি ওয়ার্ডের 17 লাখ লোক এই খালের পাড়ে বা আশপাশের এলাকায় বসবাস করে, তাই সেই বিষয়টি বিবেচনা নিয়ে এখানে এই সৌন্দর্য বর্ধনের কর্মসূচি নেওয়া হচ্ছে এবং খালটি কোথাও কোথাও 50 ফুট প্রস্থ, কোথাও কোথাও 120 ফুট এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পরিকল্পনা আছে যে বর্ষা মৌসুমে যদি খালের পানির গভীরতা থাকে তাহলে সেখানে নৌ চলাচল বা স্পিডবোট চলাচলের বিষয়টি তারা ভাবছেন। সে পাশাপাশি খালের উপরে ছোট ছোট ডেক নির্মাণ করা হবে, বসার ব্যবস্থা থাকবে এবং এখানে ফুটপাতে ওয়াকওয়ে থাকবে। তো সব কিছু মিলিয়ে যদি আসলে এই প্রকল্পটি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু নগরবাসী একদিকে যেমন বিনোদনের জন্য তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে, অন্যদিকে কিন্তু খালের দখল এড়ানো সম্ভব এবং 1 কিলোমিটার জুড়ে এই প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে আমরা জানতে পেরেছি। আর রাত্রি এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। চট্টগ্রাম নগরীতে চলছে খাল সৌন্দর্য বর্ধন কর্মসূচি, সেখান থেকে যুক্ত ছিলেন হাজেরা শিউলি। চলতি মৌসুমে সুনামগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে হাসি খুশিভাবে হাওরের সোনালী ধান কেটে একদিকে যেমন ঘরে তুলছেন কৃষকরা, অন্যদিকে সেই ধান মাঠে রেখেই ফরিয়াদের কাছে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এদিকে ধানের ভালো ফলন হওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকরা আবারও পুনরায় ঘুরে দাঁড়াচ্ছেন। সুনামগঞ্জ থেকে সহকর্মী লিপসান আহমেদের প্রতিবেদন। সুনামগঞ্জের ধরাবাজারের প্রান্তিক চাষি আবু সাইহাম প্রায় 3 লাখ টাকা খরচ করে 50 বিঘা জমিতে চাষ করেছিলেন আমন ধান। আবহাওয়া অনুকূলে থাকায় হাওর অঞ্চলে এবার ফলন হয়েছে ভালো, এতে তার চোখে মুখে স্বস্তির ছাপ। সাইহাম জানান চলতি মৌসুমে প্রায় 800 মণ ধান পেয়েছেন তিনি। মাঠেই ফসল বিক্রি করে তার আয় হয়েছে প্রায় 8 লাখ টাকা। ধানের দর বর্তমানে যে মোটা ধান যেটা এটা 1100, 1150, আর 49 ধান জাতীয় যে ধানগুলা এগুলো 1300 থেকে 1350। এবার সুনামগঞ্জে 3 দফা বন্যায় আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়। এ কারণে হাওরে হতাশাগ্রস্ত ছিলেন কৃষকরা। এ অবস্থায় চলতি বছর জেলায় সদর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক সহ 8টি উপজেলায় 25 প্রজাতির ধান চাষাবাদ করেন চাষিরা। প্রতি বিঘা জমিতে 14 থেকে 18 মণ ধান উৎপাদন হয়েছে। ফলন ভালো হওয়ায় বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে দাবি কৃষকদের। ধানের দর যদি ভালো থাকে তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি বা ঋণগ্রস্ত হয়েছি এগুলোর থেকে আমরা মুক্তি পাবো। ধান অন্যান্য বছর থেকে এবছর খুবই ভালো হয়েছে, ফলনটি খুব ভালো হয়েছে। আল্লাহ রকম আমরা ফলনটি আমরা সফল হয়েছি। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে 65 ভাগ ধান কাটা শেষ হয়েছে। চলতি মৌসুমে জেলায় 83,496 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 116 হেক্টর বেশি। এ থেকে 3,21,000 টন ধান উৎপাদিত হবে। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 500 থেকে 1000 মেট্রিক টন চাল বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। এবং এই বছর আবহাওয়া অনুকূলে থাকা এবং মাঝে মাঝে বৃষ্টি হয় এবং 2-3 বারের বন্যায় এখানে পলি পড়াতে আমাদের সারও মোটামুটি কম লেগেছে এবং ফলন বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর 3 দফা বন্যায় জেলার কৃষি খাতে প্রায় 45 কোটি টাকার ক্ষতি হয়েছিল। এখন সুনামগঞ্জ। শীতকালীন সবজির চারা উৎপাদন করে অর্থনৈতিক সচ্ছলতা আসছে যশোরের আব্দুলপুরের কয়েকশো কৃষক পরিবারে। বিশেষ ব্যবস্থাপনায় উন্নত মানের সবজির চারা উৎপাদন হচ্ছে প্রায় 30 কোটি, যার বাজার মূল্য 25 কোটি টাকারও বেশি। রিপন হোসেনের তথ্যে ও এনামুল হকের ছবিতে প্রতিবেদন।
যশোরের চৌগাছা সড়কের আব্দুলপুর গ্রামের রাস্তার দুই পাশে তাকালেই দেখা মিলবে শত শত পলিথিনে ঢাকা সবজির বীজতলা। প্রতিবছর আষাঢ় মাস থেকে বিশেষ ব্যবস্থায় বীজতলা প্রস্তুত করে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মরিচ সহ বিভিন্ন সবজির বীজ বপন করেন এই গ্রামের কয়েকশো কৃষক। নিবিড় পরিচর্যায় 1 মাস পরে চারা হলে তা বিক্রি করা হয় কৃষকদের কাছে। বর্তমানে বাজারে প্রতি হাজার ফুলকপির চারা 800 থেকে 1500 টাকা এবং বাঁধাকপির চারা 500 থেকে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য চারা প্রতি পিস 1 টাকা থেকে 5 টাকা দরে বিক্রি করছেন কৃষকরা। বলছেন এবছর বৃষ্টি হওয়ার কারণে এক দফায় নষ্ট হয়েছে সবজির চারা, পরে আবারও চারা উৎপাদন করেন তারা। তুলনামূলক খুব চাহিদা আর কি, এর আগে এত চাহিদা ছিল না, বৃষ্টি হওয়ার পরেতে চাহিদাটা খুব আর কি বেশি হয়েছে। বর্তমান এখন যে রেট আছে পাতাকপি 1500-1400 টাকা হাজার, আর ফুলকপি 1800 টাকা 1900 টাকা হাজার। বৃষ্টির কারণে আমাদের বহুত মারি গেছে, আমাদের প্রায় লাখখানিক টাকা মারি গেছে। আব্দুলপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম 52 শতক জমিতে বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন জাতের চারা উৎপাদন করেছেন। গেল 6 মাসে চারা উৎপাদনে খরচ হয়েছে 10 লাখ টাকা, যা বিক্রি হবে 14 লাখ টাকায়। সব রকমের চারা উৎপাদন এই জায়গায় আর কি করা হয়। চাহিদা বেশি দেখে অন্য যারা আপনার শেডে চারা করে, ওই যে টপে চারা করে, এদের থেকে আমাদের একটু খরচ কম। এসব চারা স্থানীয় চাহিদা পূরণের পর বিক্রি হচ্ছে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার কৃষকদের কাছে। অনলাইনের মাধ্যমেও চারার অর্ডার নেওয়া হয়, যেমন মনে করেন বিকাশে টাকা দিলে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এই চারাগুলো পৌঁছে দিই। এখানে চারা সব দিক থেকে ভালো মনে করি, এনাদের চারার বীজগুলো ভালো এবং এনাদের চারা আমরা কম দামও পাই। এখন মনে করেন চারা খুব টান হয়ে গেছে, এই জন্যই দামও বেশি আর আপনার আছে চাহিদাও খুব বেশি। চারার মান ভালো, তারপর আমাদের বাড়ির কাছে একবেলা কাজ করে এখানে চলে আসলাম, চারা এখন বাইরে নিয়ে যেয়ে লাগাবো বিকেলবেলায়। মানসম্মত কপির চারা উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তি ও কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের বাজার ব্যবস্থা সহ নানান পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। সার্বক্ষণিক এই ধরনের চারা উৎপাদনে কারিগরি সহযোগিতা এবং আমাদের সরকারি যে সমস্ত সহযোগিতা আছে সেগুলো দিয়ে আমরা সবসময় কৃষকের পাশে থাকি এবং এটা আমরা অব্যাহত রাখবো। যশোরে 40 বিঘা জমিতে বিভিন্ন বীজ রোপণ করা হয়েছে। এর থেকে 30 কোটি চারা উৎপাদন হবে, যার বাজার মূল্য 25 কোটি টাকা। এখন যশোর। নওগাঁ সদরের হাসাইগাড়ি বিলে বছরের অর্ধেকের বেশি সময় থাকে পানি। বিল ঘিরে গড়ে উঠেছে জীবন জীবিকা। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন ভ্রমণ পিয়াসীরা। আবার শুষ্ক মৌসুমে চলে ইরি, বোরো সহ রবি শস্যের চাষ। সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পাবে হাসাইগাড়ি বিল, মত সংশ্লিষ্টদের। আব্বাস আলীর প্রতিবেদন। পানির ঢেউয়ের শব্দ আর সূর্যাস্তের সময় আকাশের লালাভা পানিতে পড়তেই রক্তিম হয়ে ওঠে চারপাশ। নয়নাভিরাম এই দৃশ্যের দেখা মেলে হাসাইগাড়ি বিলে। নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ও শিকারপুর ইউনিয়ন নিয়ে গড়ে উঠেছে এই বিল। বিলের মাছ দিয়ে গেছে আঁকাবাঁকা সড়ক। লাল শাপলা নজর কাড়ে দর্শনার্থীদের। স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার খ্যাত এই বিল ঘিরেই গড়ে উঠেছে কয়েকশো মানুষের কর্মসংস্থান। প্রতি বছর 6 মাস এই বিল পানিতে থাকে টইটুম্বুর। এই বিলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন শত শত দর্শনার্থী। ছুটির দিনে এই সংখ্যা ছাড়ায় কয়েক হাজারে। জনপ্রিয়তার কারণে বিলটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। রাস্তাটা একদম চিকন হয়ে গেছে, যে কারণে যাওয়া আসার সময় প্রচন্ড ভিড় হয়, সেহেতু রাস্তা চওড়ার ক্ষেত্রে ভালো হবে। কক্সবাজারের যে এই ফিলটা নেওয়ার জন্য আসলে আমরা হাসাইগাড়ি বারবার ছুটে আসি। যদি পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা যায় তাহলে আমাদের এই এলাকার শত শত মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বিলের পাশেই গড়ে উঠেছে ছোট ছোট খাবারের দোকান। পানিতে ঘুরে বেড়াতে রয়েছে 200 নৌকা। এই বিলকে কেন্দ্র করে নৌকার মাঝি ও ক্ষুদ্র দোকানে মিলে অন্তত 250 জনের কর্মসংস্থান গড়ে উঠেছে। আমরা এখানে চটপটি ফুচকা বেচা কিনা করি, অনেক ভালো হয়। ঘন্টা চুক্তি 250-300 টাকা আমরা ঘুরাই। জীবন রক্ষা করি 6 মাস, তারপরে অন্য কাজে আমরা যুক্ত হই। প্রতিটা নৌকায় এবারে প্রতিদিন না হলো 500-700 টাকা খরচ বাদে তারা কামাই করছে। 4 মাস আমরা বর্ষার টাইমে এখানে দোকান করি, খুব ভালো বেচা কিনা হয়। প্রতিদিন 4000, 5000, 6000 এরকম বেচা কিনা হয়।
এদিকে বিলের পাড়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে ২০ গ্রামের ২৫০০ মৎস্যজীবী। বিলের পানি কমে গেলে চাষাবাদ হয় ইরি বোরো ধান। এছাড়া উঁচু জমিতে চাষ হয় সরিষা ও আলুসহ বিভিন্ন রবি শস্য। বিল থেকে বছরে প্রায় ৮০ কোটি টাকার ফসল উৎপাদন করা হয়। চান্দা, খলসা, মাছ এগুলো বিভিন্ন ধরনের মাছ মারি বাবা। আমি সারা জীবন মাছটা মারে হোক সংসারটা চলেছে। ধানটা ২৮, ৩০, ৩২, হাইব্রিড যদি লাগানো হয় ৩৫ও হয় মন। উপজেলা প্রশাসন বলছে এটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ চলছে, আর কৃষিকে সমৃদ্ধ করতে উন্নত জাতের বীজ সরবরাহ সহ সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। জায়গাটি দর্শকদের জন্য আনন্দদায়ক হওয়ার ক্ষেত্রে যে কাজগুলো করা দরকার প্রত্যেকটা কাজ আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেটি সম্পন্ন করার ইচ্ছা পোষণ করতেছি। কিছু পরিমাণে সরিষা এবং আলু সঙ্গে সেই সঙ্গে আরও কিছু রবি শস্য এখানে নতুন করে করানো যায় কিনা আমরা চেষ্টা করে যাচ্ছি, আর আশা করতেছি এইটা মৎস্য এবং কৃষি দুই সেক্টরের জন্য এই হাঁসেরগাড়ি বিল নওগাঁ সদরের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রায় ৩,২০০ হেক্টর আয়তনের এই বিলকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হলে কর্মসংস্থানের পাশাপাশি দূর হবে বেকারত্ব। এমন উদ্যোগ নিতে সকলকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। নওগাঁ এখন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন করা হচ্ছে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে। বিশ্ব ভ্রমণ পর্বে আজ বাংলাদেশে ট্রফিটি প্রথম জনসম্মুখে দেখা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কতক্ষণ পর্যন্ত এই ট্রফি প্রদর্শন করা হবে এবং একই সাথে জানাবেন ট্রফি দেখতে মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? আজকে বিকেল ৩টা পর্যন্ত এই ট্রফিটি এই পয়েন্টে প্রদর্শন করা হবে। যে প্রদর্শনীটি শুরু হয়েছে এটি দেখতে আমরা দেখছি যে কক্সবাজারের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসছেন এবং পর্যটকরাও এখানে কিন্তু এই ট্রফিটি এই মুহূর্তে দেখছেন এবং সকাল 10টা নাগাদ এই ট্রফিটির বিশ্বভ্রমণের যে পর্ব সেটির অংশ হিসেবে কক্সবাজারে প্রথমবারের মতো এটির প্রদর্শনী 10টা নাগাদ শুরু হয়। কক্সবাজারের একটি হোটেলের বাইরে এই প্রদর্শনীটি করা হয় সকাল 10টার দিকে। এরপর সেটি সৈকতের লাবণী পয়েন্টের যে বর্তমানে যে জায়গাটিতে বিজিবির সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি নামে একটি জায়গা, এর সামনেই সৈকতে এই ট্রফিটি বর্তমানে প্রদর্শন করা হচ্ছে এবং আমরা দেখছি যে এটিকে ঘিরে এর চারপাশে উৎসুক লোকজন এখানে ভিড় করেছেন এবং সার্বিক এখানকার এই জায়গাটির নিরাপত্তা নিশ্চিত করতে এখানে বিপুল সংখ্যক পুলিশ এবং এখানে র্যাব সদস্যরা আমরা দেখছি যে সকাল থেকে দায়িত্ব পালন করছেন এবং আমরা এখানে যারা এই ট্রফিটি দেখতে এসেছেন তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি এটি দেখা খুব কাছ থেকে দেখার যে সুযোগ তারা পেয়েছেন, বিশেষ করে এখানে অনেকেই আমরা দেখছি যে সেলফি তুলছেন, ক্যামেরাবন্দি রাখছেন তাদের মুহূর্তগুলো, সেই বিষয়টি কিন্তু তারা বেশ উপভোগ করছেন এবং এটি বলছেন যে তাদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে আসলে থাকছে। এবং গতকাল মূলত সন্ধ্যা 6:22 দিকে এই ট্রফিটি কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়। এখানে আইসিসি এবং বিসিবির প্রতিনিধি টিমের সদস্যরা ছিলেন এবং সেই ট্রফিটি পরে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিজিবি পরিচালিত যে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি রয়েছে সেখানে এনে রাখা হয় এবং আমরা দেখছি যে সকাল থেকে এই ট্রফিটিকে ঘিরে মূলত এটির যে বিশ্ব ভ্রমণ পর্ব এটি যেহেতু শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম দিকে এটি আয়োজক দেশ পাকিস্তানে প্রদর্শন করা হয়েছিল, এরপর কক্সবাজারে বিভিন্ন দেশ ঘুরে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এবং কক্সবাজারে এটি প্রদর্শন আজকে হচ্ছে এবং বিকেল 3টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে বলে সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজারে প্রদর্শন করা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।